অস্থিরতার কথা বলছে বা বিব্রত হবার কথা বলছে, নিয়ন্ত্রণটা কার হাতে? এটি কে, কার কারণে আসলে বিব্রত হচ্ছে সরকার বা অস্থিরতা বিরাজ করছে? এটা তো ডক্টর ইউনূস সাহেবই বলতে পারবে যে নিয়ন্ত্রণটা কি তার হাতে আছে না নিয়ন্ত্রণটা অন্য জায়গায় আছে। এটা এর জন্য তবে একটা কথা বলতে চাই যে পরাজিত ফ্যাসিবাদ যেমনি সে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য বিশ্ব রাজনীতির মোড়লদের মাঝখানে ঠেলে দিয়েছিলেন বাংলাদেশকে, আমরা কোনোভাবে চাই না যে এই সরকারও কোনো না কোনো ভাবে বাংলাদেশকে সেই দিকে ঠেলে দেয়। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে দুই একটা এজেন্ডা যে তারা গ্রহণ করছে বা তারা আলোচনা করে যদি সিদ্ধান্ত, এইটা কোনোভাবে উচিত হবে না। যেমন একটা যে রোহিঙ্গাদের যে একটা করিডোরের কথা চিন্তা করছে, এইটা একটা। আরেকটা আরেকটা হলো যাতে পোর্ট আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়া, এই সমস্ত দায়িত্ব কিন্তু এই সরকারের না। কাজে এই জন্যই বলবো যে এই সমস্ত কেন তারা করতে চায়, তাদেরকে কোনো, তারা তাহলে বলুক কোনো এজেন্ডা তাদের আছে কিনা। এই জন্য আমরা মনে করি যে কোনোভাবেই আমরা যেমনি শেখ হাসিনাকে না কোনো প্রশ্রয় আসে না, প্রশ্রয় আসে না, এগুলো করার কোনো ম্যান্ডেটই নাই। আরেকটা শোন, আমি নিজে যেটা একটা রাজনৈতিক কর্মী হিসাবে, একটা মুক্তিযুদ্ধ হিসেবে অন্তত আমি বিশ্বাস করি একটা নির্বাচিত সরকারও যদি থাকতো, নির্বাচিত সরকারেরও দায়িত্ব হতো যে আজকে যে রোহিঙ্গাদের এখানে যেটা করিডোর দিতে চায়, এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই একটা রেফারেন্ডাম নিতে হবে, জনগণের ভার্ডিক্ট নিতে হবে। জনগণের ভার্ডিক্ট ছাড়া এই ধরনের সিদ্ধান্ত অনেক সময় একটা নির্বাচিত সরকারও দিতে পারে না। কাজে এই সরকারের তো প্রশ্রয় আসে না। এটা নিজের এটা এটা হলো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, বলাই আছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো রেগুলার গভর্নমেন্ট না। কাজে রেগুলার যে কোনো ডিসিশন নেয়ার মতো তাদের কোনো এখতিয়ার নাই, এখতিয়ারই নাই। এটা যদি দেয় এটা তাদের অন্যায় হবে। জি, পররাষ্ট্র উপদেষ্টার কাছেই শুনছিলাম যে এই আলোচনা হচ্ছে বা মানে করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শর্তগুলো কি সেটিও অপ্রকাশিত, শর্তগুলো বলা হয়নি। কোন পর্যায়ে আছে এই করিডোর দেওয়ার পদ্ধতি, সেটা কি আপনারা জানেন, অবগত হয়েছেন এখন পর্যন্ত? এটা এই জন্য আমরা বলতেছি এটা আমরা মানিই না। আর আরেকটা কথা হলো যদি এটা হয় তাহলে তাহলে একই তো হলো যে আজকে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই সময় ভারতের সাথে কি সমস্ত চুক্তি করছে বা অন্যান্য কি চুক্তি করছে সেগুলো কিন্তু জনগণকে সে জানায় নাই। আজকেও এই সরকার জনগণের কাছে বলতে বা প্রকাশ করতে ভয় পাচ্ছে। যদি জনগণের পক্ষেই হয় তাহলে জনগণকে জানাইতে ভয় পাবে কেন? তাই না? তার মানে এটা লুকোচুরি যদি করা হয় তাহলে এটা ইট মিনস এটা ধরেই নিতে হবে যেটা দেশের স্বার্থে না। কাজে দেশের স্বার্থে না এমন কোন চুক্তি বা এমন কোন মানে যে কোনো কিছু করা এই সরকারের কোনো এখতিয়ারই নাই। এবং এই ধরনের কোনো কিছু করতে গেলে আমি বিশ্বাস করি যে প্রতিটা রাজনৈতিক দল সহ সবাই এটার প্রতিবাদ করা উচিত। জি, প্রতিবাদ করা উচিত বলছেন আপনারা, বলছেনও আপনারা, এটা সমালোচনাও করছেন। কিন্তু আমি আসলে এটা প্রশ্ন করছি, যেটা তো তারপরেও ডক্টর ইউনূস বলছেন, যেমন বন্দরের কথা বললেন আপনি, সেটা বলছেন যে তিনি এটাতে একরকম মনে হলো অটল তার সিদ্ধান্তে, তার যে বক্তব্য চট্টগ্রামে শুনলাম তাতে এটাতে কনভিন্স করতে হবে প্রয়োজনে, এরকমটাও বলছেন। আমি আসলে জিজ্ঞাসা করছিলাম যে প্রক্রিয়াটা কতটা এগিয়েছে সেটা কি আপনারা জানেন? আমরা আসলে জানি না যে ধরুন করিডোরের বিষয়টা কতটুকু এগোলো, সেটা আপনারা জানেন? না না, এই ব্যাপারে আমরা জানবো কিভাবে? তারা যদি না জানায়, এই পর্যন্ত কি এই বিষয়ে তারা কোনো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা করছে? তারা কোনো মত নিছে? যারা তাকে বসাইছে সেই ছাত্র সহ বা আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদের সাথে কি কোনো আলোচনা করছে? কোনো তো আলোচনাই করে নাই। আর আরেকটা কথা মনে রাখা দরকার, হিসাব কিন্তু পরিষ্কার। যদি তারা মনে করে যে তারা জবাবদিহিতার ঊর্ধ্বে, তারা এমন সব কাজ করে যাবে যেটা ভবিষ্যতে তারা এটার জন্য মানে দায় বহন করতে হবে না, এটা যদি মনে করে থাকে তাহলে বোকার স্বর্গে বাস করে। যে কোনো এই ধরনের কোনো কিছু হলে অবশ্যই ভবিষ্যতে তাদের কাছে জবাবদিহিতায় তাদের কাছে আসতেই হবে। এটা কোনো কিছু, কারণ কোনো লিমিট ক্রস করা উচিত না। তার যতটুকু লিমিট আছে তার বাইরে কোনোভাবেই তার যাওয়া উচিত না। এজন্য আমরা পরিষ্কার মনে করি যে এই সরকারের পক্ষে এই ধরনের কোনো ম্যান্ডেট নাই। এই সরকার এই যে আজকের এই যে করিডোরের প্লাস পোর্ট, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার এই সরকারের নাই। আমরা বলতেছি যদি এই ধরনের কোনো কিছু সে গ্রহণ করে তাহলে সেটার দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে
এবং অন্যরা যেভাবে করেছে তাকেও সেইভাবেই করতে হবে। আচ্ছা, তাদেরকে বহন করতে হলো, ধরলাম যে এরকম হয়, যেহেতু আমরা জানি না, আপনিও বলছেন যে আসলে জানেন না, যেহেতু তারা জানাই নেই যে কতদূর অগ্রগতি, যদি হয়ে যায় তাদেরকে দায় দায়িত্ব বহন করতে হবে, কিন্তু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বা বৈদেশিক চুক্তি সমঝোতা সিদ্ধান্ত সেগুলোর দায়িত্ব বা দায় এসে আপনাদের উপরে পড়বে কিনা যারা ভবিষ্যতে দেশ চালানোর জায়গায় যাবেন বা দায়িত্বে যাবেন? হ্যাঁ, অবশ্যই পড়বে। এর জন্যই তো আমরা বলতেছি তাদের সাথে যদি এই ধরনের কেউ কোনো চুক্তি করে তাদেরকেও বলবো যে এই ব্যাপারে সাবধান থাকতে। কারণ কোনোভাবেই এই ধরনের কোনো গণবিরোধী চুক্তি পরবর্তী নির্বাচিত সরকার বা পার্লামেন্ট কোনোভাবেই অ্যাপ্রুভ করবে না। জনগণের বিরুদ্ধে যায় কোনো এরকম চুক্তি যদি তারা করে তাহলে সেটা জনগণ অ্যাকসেপ্ট করবে না, এটা হলো পরিষ্কার কথা। কাজে অন্য কেউ যদি তাদের সাথে সেই চুক্তি বা এই ধরনের কোনো কিছু করে তাহলে সেটা আমরা আগেই বলে দিচ্ছি দেশের জনগণের পক্ষ থেকে যে আমরা সেই সমস্ত চুক্তি আমরা অ্যাকসেপ্ট করব না। জি জি, এই বার্তাটা স্পষ্ট। আমি এটা একটু মানে বিব্রতকর অস্বস্তিকর পরিস্থিতির কথা বলছিলাম। সেনাবাহিনীতেও একটা অস্বস্তিকর পরিস্থিতি আপনি দেখেন কিনা দেখলাম, চাকুরিচ্যুতরা আন্দোলন করছেন, বেশ একদম গাড়ির সামনে শুয়ে পড়ছেন, প্রেস ক্লাবের সামনে এরকম অবস্থা হচ্ছে। সেনাবাহিনীর একটা কেটে কেটে আসতেছে আপনার সাউন্ড। জনাব আব্দুল সালাম, আমি প্রশ্ন করছিলাম যে সেনাবাহিনীতেও একটা অস্থিরতা চলছে কিনা, আপনার এই বিষয়ে একটু মূল্যায়ন। চাকুরিচ্যুত সেনা সদস্যরা ওনারা আন্দোলন করছেন, সেনা সদস্যদের একটা বিশাল একটা টিম আমরা দেখলাম প্রেস ক্লাবের সেখানে। এই বিষয়ে আপনার সুনির্দিষ্ট মন্তব্য জানতে চাই, আপনার কি মনে হয়? এবং এর বাইরেও যদি আগের ঘটনা দেখি, প্রায় শুনি সেনাবাহিনীতে কু হচ্ছে কিনা, নানান রকম গুজব শুনি, সেনা প্রধানকে নিয়ে নানান রকম বক্তব্য, তার বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন হয়, কখনো তাকে গালিগালাজও করা হচ্ছে বিভিন্ন অঙ্গন থেকে। আসলে কি কোনো অস্থিরতা চলছে? এটা কি স্বাভাবিক বিষয় চলছে নাকি কোনো অস্বাভাবিকতা আছে? আপনার মন্তব্য। এই কথার উত্তরে আমি একদম বিগিনিং এ যে কথা বলছি এটাই বলবো যে এই সরকার এত এজেন্ডা, মানে সে তার মানে এটা এত ওয়াইড করে ফেলছে যে সবাই মনে করতেছে এই সরকারের কাছে চাপ দিয়ে আমি একটা দাবি দেওয়া আদায় করে নিই। এই সরকারের দায়িত্ব তো এগুলো না। সরকার কেন এগুলো শুনতে যায়? বা এই সরকার তো প্রথম দিনই বলে দেওয়া উচিত ছিল যে দাবি দেওয়া করবেন আপনি নির্বাচিত সরকারের কাছে, আমার কাছে দাবি দেওয়ার করার কিছু নাই। আমি মিনিমাম যে সংস্কারটা করা দরকার, অর্থাৎ পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে এই ধরনের কি পদক্ষেপ নেওয়া যায় এই ব্যাপারে আমি সংস্কার করব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, এবং আমি নির্বাচন দিব। এইটুকুতে যদি সে থাকতো তাহলে তো এই সমস্ত দাবি দেওয়ার বহর তার কাছে আসতোই না। এই সমস্ত দাবি দেওয়ার তারা বলে কেন এগুলো হবে, কাজে এগুলো ওপেন করা তো কেন হয়েছে। আরেকটা হলো যে যে কথাটা আপনি বললেন যে এটা সেনাবাহিনী তো একটা ডিসিপ্লিনারি ফোর্স, কাজে এই সমস্ত ব্যাপারে ওই যে বললাম যে আজকে যদি যে কোনো কিছু হয়, কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা আজকে ইনুস সাহেবই বলতে পারবে। কাজেই সব ষড়যন্ত্র এখন অনেক রকম, যখনই নির্বাচিত সরকার থাকে না, নির্বাচন থাকে না, এবং যখনই নির্বাচন নিয়ে তাল বাহানা হয় তখনই কিন্তু ষড়যন্ত্র শুরু হয়। এই জন্যই বললাম নির্বাচনের পরিবেশটা তিনি ক্রিয়েট করুক, নির্বাচনের ট্রেনে তিনি উঠুক, তখন আস্তে আস্তে এই সমস্ত ষড়যন্ত্র দেখবেন যে সব সাইড হয়ে গেছে। কিন্তু মানে সেনাবাহিনী যেহেতু বিশেষ একটা জায়গা, আপনার কি মনে হয় আসলেই সেখানে কোনো বিশেষ কিছু চলছে, কোনো অস্বাভাবিকতা চলছে? আমি তো সেনাবাহিনীর অংশ না, এবং আমার বক্তব্যটা হলো যে আমরা মনে করি যে সেনাবাহিনী বলি বা আজকে সচিবালয় বলি, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে রাজনীতি করার কোনো সুযোগ নাই, আন্দোলন করার কোনো সুযোগ নাই, কাজে সেগুলো তো গত সরকার এগুলোকে আন্দোলনের দিকে ঠেলে দিয়ে, এবং এই সরকার আবার আসার পরে কিছু কিছু যে আন্দোলনের কথা বলে যে ডিসিপ্লিন নষ্ট করতেছে, এটা তাদের কোনো সুযোগই নাই সেখানে। কাজে এই সমস্ত বিষয়ে আমরা বলবো যে এই ধরনের কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয় আমরা চাই না। আমরা চাই একটা ডেমোক্রেটিক পরিবেশ, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, একটা নির্বাচন হোক, এবং এই নির্বাচনের পথে যাতে কোনো কিছু অন্তরায় না হয়। এই 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 সরকারের কাছে কোনো আন্দোলনে না হোক বা দাবি জায়গা এই সরকারে থাকা উচিত না আপনি বলছেন, কিন্তু আমরা দেখলাম সম্প্রতি একটা বড় সিদ্ধান্ত এই সরকার নিল, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত, মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত, এবং আপনারাও সেটিকে আসলে সাধুবাদ জানিয়েছেন। আপনার কাছে একটু শুনতে চাই, এটাকে আপনি গণতান্ত্রিক সিদ্ধান্ত মনে করেন কিনা? এবং আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলছেন আজ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন কদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবেন না, তার গ্যারান্টি কি?
এমন প্রশ্ন কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধের সময় তিনিই বলেছিলেন। আপনার একটু মন্তব্য শুনতে চাই, আপনাদের মধ্যেও কি এরকম কোনো শঙ্কা অস্বস্তি আছে যে আসলে এরকম দাবি উঠতে পারে? কারণ একটু এটাও যোগ করে দেই, এই স্লোগানগুলোর মধ্যে, আন্দোলনের স্লোগানগুলোর মধ্যে এটিও শোনা গেছে, যেটি ফেসবুকে ভাইরালও হয়েছে, যে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, এখন বিএনপিরও নিষিদ্ধ হোক সেটা চাই, এরকম একটা বক্তব্য মানে আন্দোলনকারীরা এরকম বক্তব্য দিয়েছেন। এখানেও আমি আপনাকে সাক্ষী বানবো যে আপনার অনেক টকশোতে পরিষ্কার বলছি সেই সময় শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে যে এমন পথে হাইটেন না যে পথে আপনার পরিণতি খারাপ হয়ে আসবে। আপনি একটা নির্বাচনের মাধ্যমে যাতে সরকার হয় এবং নির্বাচনের মাধ্যমে যাতে সরকার পরিবর্তন হয়, সেই পথটা আপনি বন্ধ করেন না। তো সেই পথটা তো শেখ হাসিনা বন্ধ করে নিজের কবর নিজেই খুলছে। কাজী শেখ হাসিনা নিজের কবর নিজেই খুলছে। 5ই আগস্ট সে তার পতন নিজেই ঘটায় সে চলে গেছে। কাজে সেই ব্যাপারে তো নতুন করে বলারও বা ভাবারও কিছু নাই। আওয়ামী লীগের পতন তো তিনি নিজেই ঘটায় গেছেন। কাজে এইখানে অন্য কে কি করবে না করবে সেটা তো অন্য ব্যাপার। তবে আমরা যেটা বলি যে গণতন্ত্র, সেই সময় আপনার এটাও বলি, সেই সময় কিন্তু বারবার বলছে যে গণতন্ত্রটা সবার জন্য দরকার, শুধু বিএনপি না। সেই সময় বলছিলাম যখন আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট ছিল, সেই সময় বলছে গণতন্ত্রটা খালি বিএনপির জন্য না, আওয়ামী লীগের জন্য দরকার। কাজে গণতান্ত্রিক গণতান্ত্রিক পথটা আপনি বন্ধ করেন না। কিন্তু শেখ হাসিনা তো কথা শুনে নাই, সে গণতন্ত্রটা খায় ফেলছে। মনে করছিল যে আমি ডিক্টেটরশিপ দিয়ে চালায় যাই, তো ডিক্টেটরের পতন যেভাবে হওয়ার সেভাবেই হয়েছে। কাজে এটা তো এখন এটাতে আফসোস করারও কিছু নাই, বা এটাতে তাকে আবার পুনর্জাগরণ করার দায়িত্ব এখন বিএনপির না। জি, না, পুনর্জাগরণ করার দায়িত্ব নিশ্চয়ই না। তারা আসলে কি বা জাগরিত হচ্ছিল, বা কি এমন কর্মসূচি তাদের ছিল, খুব সরব কি এমন ভূমিকা ছিল? নিষিদ্ধ করার প্রক্রিয়াটা গণতান্ত্রিক হলো কিনা, আমার প্রশ্নটা এটা ছিল। এবং গয়েশ্বরচন্দ্র রায় যে প্রশ্নটা তুলছেন যে যারা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে তারা যে কালকে বিএনপিকে নিষিদ্ধ করার দাবি তুলবে না, তার নিশ্চয়তা কি? এই প্রসঙ্গে আসলে আমি জানতে চাইছিলাম যে আপনারা কি সেই নিশ্চয়তাটা নিয়ে কোনো মানে আপনাদের শঙ্কা বা দ্বিধাদ্বন্দ্ব আছে? শোনেন, গয়েশ্বরচন্দ্র রায় কি বলছে সেটা তাকে জিজ্ঞেস করবেন। আমি যেটা বলতেছি, আমার কথাটা পরিষ্কার যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, এবং আওয়ামী লীগও এরকম চেষ্টা করেছিল যে বিএনপিকে নিষিদ্ধ করার জন্য। এরকম বিএনপির বিরুদ্ধে আমরা দেখছি যে অনেক ষড়যন্ত্র ছিল। আমেরিকান কোর্টে, কানাডার কোর্টে বিএনপিকে সন্ত্রাসী দল বানানোর জন্য বহু চেষ্টা করা হয়েছিল, তাই না? সেগুলো তো আপনার সব, এখন আপনি বিদেশে আছেন, আপনি ভালো করে জানেন। এর জন্যই বলবো যে গণতন্ত্র সবার জন্য দরকার। কাজে এখনো আমাদের সেই গণতান্ত্রিক পথে হাঁটা উচিত। এবং বিএনপি শত শত চেষ্টা করেও বিএনপিকে গণতন্ত্রের বাইরে নিতে পারে নাই। তো কাজে বিএনপির বেলায় সেই চিন্তা করার কোনো অবকাশ নাই। বিএনপি গণতন্ত্র ফেরত দিয়েছে, বিএনপি এখনো গণতন্ত্র ফেরতের জন্য লড়াই করেছে, এবং এখনো আমরা গণতন্ত্র ফিরে না পর্যন্ত, নির্বাচনের অধিকার ফিরে নেওয়া পর্যন্ত, এখন পর্যন্ত আমরা এই কথাগুলো বলেই যাব। কাজে গণতন্ত্রের কোনো বিকল্প নাই, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। যে প্রক্রিয়া নিষিদ্ধ হলো সেটা কি গণতান্ত্রিক হলো? বুঝলাম না। মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে প্রক্রিয়াটা, সেটা কি গণতান্ত্রিক হলো? না, আওয়ামী লীগ যে কাজ করছে 15-16-17 বছরে, যে গণহত্যা করছে, তাই না, মানুষকে যেভাবে মারছে, এই আওয়ামী লীগের পরিণতি তো আওয়ামী লীগ নিজেই দায়িত্ব আনছে। এটা তো অন্য কেউ তারা সাইদা দেয় নাই। তা কাজে এটা তো এখন বলার কিছু না। আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগ বিচার ফেস করুক না কেন। আজকে শেখ হাসিনা কেন পালায় গেল, তাই না? তারা তো বেগম খালেদা জিয়ারে মেরে ফেলার জন্য চেষ্টা করছে, আবার বলছে যে ক্ষমা চায় বিদেশে চলে যাক, সেই অফারও দিছে। কিন্তু বেগম খালেদা জিয়া তো সেই পথে যায় নাই, কারণ বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরে আনছে এই দেশে। কাজী গণতন্ত্রের উপর তার আস্থা ছিল, সেই কারণে বেগম খালেদা জিয়া দেশে আছে। এই কারণেই বলবো যে আওয়ামী লীগের পরিণতি আওয়ামী লীগ দায়িত্ব আনছে, এবং আওয়ামী লীগ শুধু নিজের পরিণতি না, আজকে দেশের ক্ষতি করে গেছে, আজকে গণতন্ত্রের ক্ষতি করেছে। আজকে গণতান্ত্রিক যতগুলো প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানগুলো আজকে সে ধ্বংস করে ফেলেছে। আজকে আওয়ামী লীগকেও সে ধ্বংস করে ফেলেছে। তো কাজেই সেটার জন্য তো জবাব দিতে হলে শেখ হাসিনাকে জবাব দিতে হবে। শেখ হাসিনাকে ডিক্টেটর বানাইলো কেন, ডিক্টেটর হইলো কেন? সে আওয়ামী লীগের একটা রাজনৈতিক দলের সভানেত্রী, সেই রাজনীতি নিয়েই থাকতো। সে তো রাজনীতি থাকে নাই, সে তো দেখছি যে আপনি নির্বাচন চান না উন্নয়ন চান।
গণতন্ত্র সেটি চান আওয়ামী লীগের নাকি দোষ উন্নয়ন ত্রুটি এবং চান, তার তাই কারণে না? আওয়ামী লীগকে পরিণতি, গণতন্ত্র ছিল না তার কাছে। সেই কারণে আওয়ামী লীগের এই পরিণতি ভোগ করতে হচ্ছে আপনি বলছিলেন।